সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মধ্যপ্রাচ্যের নতুন জটিলতার পটভূমিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজা উপত্যকার বন্দি মুক্তি চুক্তি নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটি আসলে হামাসের প্রোপাগ্যান্ডা ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেছেন, মার্কিন দূত স্টিভ উইটকাফের প্রস্তাবিত চুক্তি ইসরায়েল গ্রহণ করেছে, এমনকি মধ্যস্থতাকারীদের সংস্করণও তারা মানতে রাজি হয়েছে। অথচ হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই প্রসঙ্গে নেতানিয়াহুর বক্তব্য ছিল, হামাস গাজায় থেকে যেতে চায়, তারা চায় ইসরায়েল পুরোপুরি সরে যাক, যাতে তারা আবার অস্ত্র জমিয়ে নতুন করে হামলা চালাতে পারে, যা নেতানিয়াহু কোনোভাবেই মেনে নিতে রাজি নন। তিনি জানিয়েছেন, তিনি নিজের সর্বশক্তি দিয়ে গাজায় আটকে থাকা ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরাবেন, পরিবারগুলোর সাথে দেখা করবেন, তাদের যন্ত্রণা বোঝেন। সেই সাথে তিনি হামাসকে নির্মূল করাই গাজা যুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য বলেও ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে জনমত জরিপে দেখা যাচ্ছে, বেশিরভাগ মানুষ চুক্তিকে সমর্থন করছে। অথচ নেতানিয়াহুর দাবি, এই জরিপগুলো আসলে জনগণের মনকে বিভ্রান্ত করছে। কারণ জরিপে বলা হয় না এই চুক্তির মাধ্যমে হামাস ক্ষমতায় থেকে যাবে কিনা, থাকবে কিনা নতুন করে গাজায় অস্ত্রশক্তি সঞ্চয় করার সুযোগ, আবারও ধর্ষণ, হত্যা, অপহরণ চালাবে কিনা, এই প্রশ্নগুলো জনগণকে করা হয় না। তাই নেতানিয়াহুর যুক্তি সবই ভুয়া সংখ্যা, ভুল উপস্থাপনা, মিডিয়ার চক্রান্ত। তাই তিনি বলছেন, সঠিক কাজ করতে হবে, বন্দি মুক্তি আর হামাস নির্মূল দুটোই একসাথে করতে হবে, একটিও বিসর্জন দেওয়া যাবে না। এদিকে প্যালেস্টাইনের মিডিয়া সূত্র মতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গাজার যুদ্ধবিরতির আলোচনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইমস অফ ইসরায়েল ও প্যালেস্টাইন টুডে চ্যানেল থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, এই কয়েক ঘন্টা সবচেয়ে ক্রান্তিকাল। আলোচনার টেবিলে বসে মধ্যস্থতাকারীরা সমাধান খুঁজছে, কিন্তু ইসরায়েলের অনমনীয় মনোভাব এখনও বড় বাধা। প্যালেস্টাইনের দুটি নির্ভরযোগ্য সূত্র এএফপিকে জানিয়েছে, দোহায় এই আলোচনা ক্রমেই জটিল হচ্ছে, কারণ ইসরায়েল এমন এক মানচিত্র উপস্থাপন করেছে যেখানে 40% গাজা উপত্যকা তাদের সেনা নিয়ন্ত্রণে থাকবে। এটিকে তারা সরাসরি সেনা প্রত্যাহার না বলে পুনর্নির্ধারণ ও পুনর্বিন্যাস বলছে, যা হামাসের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। তাই এক পক্ষ বলছে ইসরায়েল আলোচনাকে বিলম্বিত করছে, যাতে ধ্বংসযুদ্ধ চালিয়ে যেতে পারে। আরেক পক্ষ আবার আশা দেখাচ্ছে যে হয়তো কয়েক দিনের মধ্যে চুক্তি হবে। এর মধ্যেই তৃতীয় আরেক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল নাকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও বিচারপ্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেইকে একসাথে হত্যার চেষ্টা চালিয়েছিল। অভিযোগে বলা হয়েছে, 16 জুন সোমবার সকালে তেহরানের পশ্চিমাঞ্চল একটি সুরক্ষিত সরকারি ভবনের নিচতলায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালীন 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো ভবন সিল করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, যাতে বাতাসের প্রবাহ বন্ধ হয়, বেরোনোর পথ থাকে না। বিস্ফোরণের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও একটি জরুরি গোপন রাস্তা দিয়ে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান, কেউ কেউ সামান্য আহত হন। এখন ইরান এই হামলার পেছনে ভেতরের কোনো গুপ্তচর তথ্য ফাঁস করেছে কিনা তা খুঁজতে তদন্ত শুরু করেছে। ইরানের প্রেসিডেন্ট নিজেই টাকার কার্লসনের সাথে সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি এই হামলা থেকে বেঁচে ফিরেছেন। প্রেসিডেন্সির শীর্ষ উপদেষ্টা সাইয়েদ মেহেদি তাবাতাবাই আল মায়াদ্দিনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সর্বশেষ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পক্ষের কাছ থেকে যুদ্ধবিরতির বার্তা আনা হয়েছিল প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে। আবার রাশিয়াকে নিয়েও নতুন বিতর্ক। অ্যাক্সিস দাবি করছে, রুশ প্রেসিডেন্ট পুতিন নাকি ইরানকে শূন্য সমৃদ্ধিকরণের প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ কোনো ইউরেনিয়াম নিজ দেশে সমৃদ্ধ করবে না। রাশিয়া নাকি ইউরেনিয়াম নিয়ে গিয়ে বিনিময়ে শান্তিপূর্ণ বিদ্যুৎ ও চিকিৎসা খাতে পরিশোধিত ইউরেনিয়াম ফিরিয়ে দেবে। যদিও রাশিয়া স্পষ্টভাবে একে ডার্টি ওয়ার্ক বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলেছে, তারা ইরানের পূর্ণ শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারকে পূর্ণ সমর্থন করে। ইরানের কূটনৈতিক সূত্রও বলছে, ইরান কখনো শূন্য সমৃদ্ধিকরণ মেনে নেবে না, কারণ এনপিটি অনুযায়ী এটি তাদের অধিকার। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নিজ মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। যুদ্ধের আগেই এমন একটি প্রস্তাব আলোচনায় ছিল, যেখানে 3.67% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়ে চুক্তি করতে চাওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ ইসরায়েলি হামলা ও হত্যাচেষ্টা পরিস্থিতি আরও জটিল করেছে। এই বিশাল সংঘাতের পেছনে রাজনৈতিক মঞ্চের অদৃশ্য নাটক, পরাশক্তিদের গোপন সমঝোতা এবং গাজা, তেহরান, দোহা থেকে ভেসে আসা বিপরীতমুখী তথ্য সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে বন্দি মুক্তি আর পারমাণবিক অধিকার একসাথে জড়িয়ে গেছে। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইসরায়েলের স্বার্থ রক্ষা আর হামাসকে নির্মূলের ঘোষণা। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি বাস্তবেই হামাসকে মুছে ফেলতে পারবে? গাজা কি মুক্ত হবে?
বন্দিরা কি সত্যিই ঘরে ফিরবে? আর ইরান কি এবার চুপ থাকবে নাকি নতুন করে জবাব দেবে? রাশিয়া কি তাদের অবস্থানে অনড় থাকবে নাকি পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করবে? সবশেষে এই উত্তপ্ত ত্রিভুজ ইসরায়েল, ইরান আর হামাস কোন পথে যাবে? যুদ্ধ নাকি শান্তি? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে চোখ রাখতে হবে দোহা বৈঠকের ফলাফলের দিকে। শোনা যায়, একবার যদি বন্দি বিনিময় আর যুদ্ধবিরতির চুক্তি হয়, তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা খাবে নেতানিয়াহুর অবস্থান। অন্যদিকে হামাস যদি নিজের অবস্থান থেকে এক চুলো না সরে, গাজায় আরেক দফা রক্তক্ষয় অনিবার্য। তবু একপাশে বন্দি পরিবারগুলোর কান্না, আরেক পাশে নেতানিয়াহুর যুদ্ধ কৌশল। মধ্যপ্রাচ্যের এই কৌশলগত দাবা খেলায় শেষ হাসিকে হাসবে তা কেউ জানে না। তাই সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্রিটিক্যাল আওয়ার্স সত্যি কি চুক্তি আনবে নাকি আরও মৃত্যুর মিছিল ডেকে আনবে, সেটাই দেখার। আপনারা কি মনে করেন, চুক্তি হবে না আবার রক্তে ভেসে যাবে গাজার বালু? কমেন্টে জানান, মতামত লিখুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ এই যুদ্ধের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে ঠিক এখন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানসিক বিভ্রমে ভোগা ব্যর্থ নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, গাজায় বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর পরেও নেতানিয়াহু মাসমারিক বিপর্যয় আর যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘুরছেন, আর হামাসের নতুন 2 লাখ যোদ্ধা তৈরি হয়েছে। নেতানিয়াহুর ইরানের পূর্ণ পারমাণবিক অর্জন ধ্বংস করার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে, কারণ গত 40 বছরের পরমাণু বিজ্ঞানীরা যারা শহীদ হয়েছেন, তারা প্রত্যেকে শতাধিক নতুন বিজ্ঞানী গড়ে তুলেছেন, যাদের হাতে গড়ে উঠেছে ইরানের নতুন প্রজন্মের পরমাণু দক্ষতা। আরাকচি সরাসরি বলেছেন, এই শত শত ইরানি পারমাণবিক বিজ্ঞানী নেতানিয়াহুকে তাদের সক্ষমতা দেখিয়ে দেবে। তিনি আরও বলেছেন, নেতানিয়াহু শুধু ইসরায়েলের নেতা নন, তিনি নাকি খোলাখুলিভাবে ওয়াশিংটনের নীতি ঠিক করে দিচ্ছেন, কি বলবে আর কি বলবে না, এমনকি ইরানকে কিভাবে প্রস্তাব দেবে সেটাও নির্দেশ দিচ্ছেন। এরপর আরাকচির কটাক্ষ, এক যুদ্ধাপরাধীর কথায় ইরান কিছু মেনে নেবে, এটাই সবচেয়ে বড় প্রহসন। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, নেতানিয়াহু কি এমন কিছু গ্রহণ করছেন যা সাধারণ মানুষের বোধগম্য নয়, নাকি মোসাদ হোয়াইট হাউসের উপর এমন কোনো গোপন চাপে রেখেছে যা কেউ বুঝতে পারছে না? এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সাফ জানিয়েছেন, যুদ্ধোত্তর যে কোনো আলোচনাতেই তেহরানের নৈতিক অবস্থান অটল থাকবে। তিনি বলেছেন, অন্য পক্ষের উপর কোনো বিশ্বাস নেই, এটা ইরানের আলোচনার মূলনীতি। আর মারক প্রস্তুতিকে কখনো দুর্বলতা ভাবা ভুল হবে। বরং সাম্প্রতিক ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের পর ইরানের অবস্থান আরও কঠিন হয়েছে। ঘারিবাবাদি জোর দিয়ে বলেছেন, ইরানের কোনো দুর্বলতা নেই, বরং বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা কাঠামো আগের চাইতে শক্তিশালী হয়েছে। পশ্চিমা শত্রুতার মাঝেও এই পরিকাঠামো টিকে গেছে শুধু নয়, আরও পরিমক্ক হয়েছে। তাই এখন প্রশ্ন, নেতানিয়াহুর স্বপ্ন ভাঙার পরে কি নতুন কোনো ষড়যন্ত্র হবে, নাকি ইরানের এই অটল অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্রে নতুন সমীকরণ লিখে দেবে? আপনারা কি ভাবছেন? কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন পরবর্তী বিস্ফোরক বিশ্লেষণে।